গুড মর্নিং এভরিওয়ান। এর আগের লেকচারে ইলেকট্রোম্যাগনেটিজমের একদম বেসিক জায়গা থেকে স্টার্ট করে আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের যে বেসিক অপারেটিং প্রিন্সিপাল সেটা দেখেছিলাম। তারপর থ্রি ফেজ ইন্ডাকশান মোটরকে আমরা ট্রান্সফরমারের সঙ্গে কম্পেয়ার করেছিলাম। তো এর আগের লেকচারে যে পোর্শনটা বাকি থেকে গেছিলো সেটা আমরা এই লেকচারে কন্টিনিউ করব। বাট নতুন জায়গা শুরু করার আগে যে জিনিসগুলো আমরা এর আগের লেকচারে দেখেছিলাম সেটা জাস্ট আমরা সংক্ষেপে দেখে নেব, তাহলে আজকের লেকচারটা কন্টিনিউ করতে অনেকটা সুবিধা হবে। তো থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের যে বেসিক অপারেটিং প্রিন্সিপাল ডিসক্রাইব করেছিলাম এর আগের লেকচারে, সেখানে এগুলোই বলেছিলাম যে কোনো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে স্টেটার আর একটা হচ্ছে রোটর। তো এখানেও সেটাকে দেখানো হয়েছে। এবার থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের স্টেটারে যে থ্রি ফেজ ওয়াইন্ডিং থাকে সেখানে আমরা থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি। তো যখন কারেন্ট ফ্লো হয় তখন তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যখন থ্রি ফেজ কারেন্ট আমরা সাপ্লাই দেব তখন যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে তখন সেটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করবে। এখানে দেখো অরেঞ্জ কালারের অ্যারো দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটাকে দেখানো হয়েছে। আর এই যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা এয়ার গ্যাপে, স্টেটার আর রোটরের মাঝখানে যে এয়ার গ্যাপ আছে সেখানে সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করছে। অবভিয়াসলি রোটেট যখন করছে তার তো একটা ডিরেকশান থাকবে, আইদার ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি ধরে নিলাম যে ক্লকওয়াইজ জিনিসটা রোটেট করছে। তো যে স্পিডে রোটেট করছে তাকে তো আমরা বলি কি সিঙ্ক্রোনাস স্পিড। সিঙ্ক্রোনাস স্পিডকে যদি আমরা আরপিএম দিয়ে এক্সপ্রেস করি তাহলে আমরা লিখতে পারি ns ইকুয়ালস টু 120 f/p, যেখানে এফ হচ্ছে গিয়ে সাপ্লাই ফ্রিকোয়েন্সি আর পি হচ্ছে নাম্বার অফ পোলস। তো যাই হোক, আমরা যখন থ্রি ফেজ সাপ্লাই প্রোভাইড করলাম তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হলো যেটা সিঙ্ক্রোনাস স্পিডে এয়ার গ্যাপে রোটেট করছে। তো অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডটা যখন এয়ার গ্যাপে রোটেট করছে তখন রোটরে যে কন্ডাক্টর আছে বা রোটরে যে বার আছে সেখানে কি হচ্ছে, ফ্লাক্স কাট করছে। তো ম্যাগনেটিক ফিল্ড যখনই একটা কন্ডাক্টরের রেসপেক্টে চেঞ্জ হবে, মানে একটা কন্ডাক্টরের রেসপেক্টে যখনই ফ্লাক্সে চেঞ্জ হবে, ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী ওই কন্ডাক্টরে কি হবে, ইএমএফ ইনডিউসড হবে। আর যেহেতু রোটর সার্কিট ক্লোজ সার্কিট, তাহলে রোটর কন্ডাক্টর বা বারে কি হবে, আমার কারেন্ট ফ্লো হতে শুরু করবে। তাহলে রোটর বারে যদি কারেন্ট ফ্লো হতে শুরু করে তখন কি হবে, তার জন্য আর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। মোট কথা তাহলে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড হলো, দুটো ম্যাগনেটিক ফিল্ড হলো। একটা হচ্ছে এয়ার গ্যাপে যে ম্যাগনেটিক ফিল্ডটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করছে, আর একটা হচ্ছে গিয়ে রোটর কন্ডাক্টরে কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হলো। দুটো ম্যাগনেটিক ফিল্ডের যখন ইন্টারাকশান হবে তখন রোটর একটা টর্ক প্রডিউস হবে, যার জন্য রোটরটা ঘুরতে শুরু করবে। বা জিনিসটাকে এইভাবেও বলতে পারো যে সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যখন রোটরকে কাট করছে, মানে রোটর কন্ডাক্টরগুলোকে কাট করছে, তখন রোটর কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড হবে। রোটর কন্ডাক্টরে যখন ইএমএফ ইনডিউসড হবে, আর রোটর সার্কিট যেহেতু ক্লোজ সার্কিট, তাহলে রোটর কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোতে শুরু করবে। তাহলে এই যে সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে তার মধ্যে রোটরের যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাচ্ছে। আর আমরা জানি কি, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখি তাহলে সে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তাহলে বেসিক্যালি রোটরের ওপর যখন ফোর্স তৈরি হবে, ফোর্স কাজ করবে, তখন রোটরটা ঘুরতে শুরু করবে। তো এই অবধি এর আগের দিন আমরা দেখেছিলাম। এবার রোটরটা যখন ঘুরতে শুরু করছে, মানে ওর অ্যাঙ্গুলার স্পিডের কথা আমরা বলছি। তো অ্যাঙ্গুলার স্পিড বা বলো বা অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা যদি বলি, অ্যাঙ্গুলার ভেলোসিটি কী ধরনের কোয়ান্টিটি, সেটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি নিয়ে যখন আমরা ডিল করব তখন আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ম্যাগনিচিউড বা ভ্যালু, একটা হচ্ছে ম্যাগনিচিউড বা ভ্যালু, আর একটা হচ্ছে গিয়ে ডিরেকশান। তাহলে রোটরের ডিরেকশান, মানে রোটেশনের ডিরেকশান আর ম্যাগনিচিউড দুটো নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে। তো এখন আমরা রোটরের যে ডিরেকশান সেটা নিয়ে আমাদের মেন ফোকাস এখন। আচ্ছা, তো রোটরটা কোন দিকে রোটেট করবে সেটাকে আমি দুটো পদ্ধতিতে বোঝাবো, দুটো মেথডে বোঝাবো। তো আমি আসছি ফার্স্ট মেথডে। ফার্স্ট যে মেথডটা আছে তার জন্য আমরা দুটো কেস কনসিডার করব। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কেস, আর এরপরে আমরা আর একটা কেস নেব, সেটা হচ্ছে সেকেন্ড কেস। কি বলছি আমি, যে রোটরের যে রোটেশনের ডিরেকশান আছে সেটাকে বোঝানোর জন্য আমি দুটো মেথডে আমি সেই জিনিসটাকে বোঝাবো। তো ফার্স্ট মেথডটা এখন বোঝাচ্ছি। ফার্স্ট মেথডটাকে আমি দুটো কেসে ভাগ করে নিয়েছি। তো ফার্স্ট মেথডের ফার্স্ট কেস হচ্ছে গিয়ে আমরা এই স্লাইডে দেখব।
তো এখানে আমরা দেখব কি, যে দেখো যখন বেসিক ইলেকট্রিক্যাল পড়িয়েছিলাম বা ইভেন এর আগের সেমিস্টারে যখন ডিসি মেশিন পড়িয়েছিলাম, সেখানটায় মোটরের যে ডিরেকশান সেটা আমরা নির্ণয় করতাম হচ্ছে গিয়ে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে। তো ফ্লেমিংয়ের লগুলোকে অ্যাপ্লাই করেই আমরা এখানটায় ইনিশিয়ালি যে রোটরের যে ডিরেকশান সেটাকে আমরা নির্ণয় করতে পারি। এটা একটা মেথড। তা ফার্স্টে আমরা এটা করে নিই, তারপরে আর একটা মেথডে যাব। তো যাই হোক, এখানে দেখো স্টেটারের 3 ফেজ ওয়াইন্ডিংয়ে আমি 3 ফেজ সাপ্লাই প্রোভাইড করেছি। তো তার জন্য যে সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে, সেটা এয়ার গ্যাপের মধ্য দিয়ে স্টেটার থেকে রোটরকে লিঙ্ক করছে। এবার অবভিয়াসলি এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এটা তো রোটেট করবে সিঙ্ক্রোনাস স্পিডে, আইদার ক্লকওয়াইজ রোটেট করবে কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করবে। তো আমি ধরে নিচ্ছি যে ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করছে, কোনো একটা ডিরেকশান তো আমাকে ধরে নিতে হবে। তো ম্যাগনেটিক ফিল্ড যখন ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করছে, তখন এই রোটরটা কোন দিকে রোটেট করবে, ক্লকওয়াইজ রোটেট করবে না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, সেটা আমরা এখানটায় বের করতে চাইছি। এবার দেখো রোটরের মধ্যে তো কন্ডাক্টর আছে, তো রোটরের মধ্যে জাস্ট একটা কন্ডাক্টরকে আমি এখানটায় দেখিয়েছি, সমস্ত কন্ডাক্টর না দেখিয়ে জাস্ট একটা কন্ডাক্টরকে এখানটায় রোটরের সারফেসে আমি এরকমভাবে দেখিয়ে রেখেছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, প্রথম থেকে জিনিসটাকে স্টেপ বাই স্টেপ ভাবো। আমি স্টেটারের যে ওয়াইন্ডিং আছে সেখানটায় আমি 3 ফেজ সাপ্লাই প্রোভাইড করলাম, তার জন্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হলো। তো এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা রোটরের কন্ডাক্টরকে কাট করছে, লিঙ্কও করছে আবার কাটও করছে। তাহলে ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ওয়াইজ রোটর কন্ডাক্টরে ইএমএফ ইন্ডিউসড হবে, আর রোটর সার্কিট যেহেতু ক্লোজ সার্কিট, রোটর কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট যখনই ফ্লো করবে, কারেন্টের একটা ডিরেকশানও থাকবে। তো কারেন্টের ডিরেকশান নির্ণয় করার জন্য আমরা যে রুলটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। তো ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে সেটাকে আমরা দেখব। এবার একটা জিনিস দেখো, ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল কী বলছিল, যে ডান হাতের 3টে আঙুল, কোন 3টে আঙুল, ফার্স্ট ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর থাম্ব, এই 3টেকে যদি আমরা পরস্পরের সঙ্গে সমকোণে রাখি, যদি ফার্স্ট ফিঙ্গার মানে এই ফিঙ্গারটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানকে দেখায় আর থাম্ব যদি কন্ডাক্টরের মোশনকে দেখায়, তাহলে এই যে সেকেন্ড ফিঙ্গার বা মিডল ফিঙ্গার আছে সেটা কারেন্টের ডিরেকশানকে দেখাবে। এবার এখানটা একটা জিনিস ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে খেয়াল করো। কারেন্টের ডিরেকশান বোঝার জন্য, মানে কারেন্টের ডিরেকশান ক্যালকুলেট করার জন্য কন্ডাক্টরের মোশনের ডিরেকশান আমাকে জানতে হবে। এবার এই যে জিনিসটা আমি এখানে বুঝতে চলেছি, সেখানে মেশিনটা যখন স্টার্ট হচ্ছে তখন তো রোটরটা স্থির অবস্থায় আছে। রোটরটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে এর যে কন্ডাক্টর আছে সেটাও স্থির অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় আমি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করে কিভাবে কারেন্টের ডিরেকশান বের করব, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট আমার বোঝার বিষয়। একটা সিম্পল জিনিস দেখো, এবার ধরো এটা হচ্ছে একটা বাস, ধরো এটা হচ্ছে একটা বাস, আর এখানে সাপোজ তুমি দাঁড়িয়ে আছো। বাসটা সাপোজ এই ডিরেকশানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর তুমি এখানটায় স্থির অবস্থায় দাঁড়িয়ে আছো। তাহলে তুমি স্থির অবস্থায় এখানে দাঁড়িয়ে থেকে কি দেখবে, যে বাসটা এই ডিরেকশানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এটা তোমার রেসপেক্টে আমি যদি ভাবি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে। এবার তুমি ভাবো যে ওই বাসের মধ্যে একটা প্যাসেঞ্জার বসে আছে। তো বাসের মধ্যে প্যাসেঞ্জারটা তো স্থির অবস্থাতে বসে আছে। বাসের মধ্যে বসে থেকে এই প্যাসেঞ্জারটা কি দেখবে, এই প্যাসেঞ্জারটা দেখবে তুমি উল্টো দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলে যাচ্ছ। তাহলে এই যে জিনিসটা বললাম এটা হচ্ছে গিয়ে বাসের প্যাসেঞ্জারের রেসপেক্টে, তার মানে অ্যাকচুয়ালি তোমার রেসপেক্টে বাস 30 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে গতিশীল, আর বাসের মধ্যে যে প্যাসেঞ্জার বসে আছে তার রেসপেক্টে তুমি তার অপোজিট দিকে সেম ভেলোসিটিতে গতিশীল অবস্থায় আছো। তাহলে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, 1 মিনিট একটু ইরেজ করে নিই জিনিসটা। এখানে কি বলে, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ম্যাগনেটিক ফিল্ডটা ক্লকওয়াইজ এদিকে রোটেট করছে আর কন্ডাক্টরটা স্থির অবস্থায় আছে। তো আমি ধরলাম ম্যাগনেটিক ফিল্ডটা এনএস স্পিডে রোটেট করছে, ম্যাগনেটিক ফিল্ডটা আমি ধরে নিলাম এনএস স্পিডে ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করছে, আর এই যে কন্ডাক্টরটা আছে কন্ডাক্টরটা স্থির অবস্থায় আছে। তো এটাকে তো আমি ঘুরিয়ে এরকমভাবেও নিশ্চয়ই বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা স্থির অবস্থায় আছে, ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা স্থির অবস্থায় আছে, আর কন্ডাক্টরটা
অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে এন স্পিডে গতিশীল অবস্থায় আছে। আমি জিনিসটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। বাসের যে এক্সাম্পলটা দিলাম সেটা থেকেই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলকে অ্যাপ্লাই করতে পারবো। দেখো ভালো করে, কন্ডাক্টরটা কোন দিকে গতিশীল অবস্থায় আছে? এই দিকে গতিশীল অবস্থায় আছে। আচ্ছা, একদম প্রথম থেকে করি চলো। প্রথমে আমাকে যেটা নিতে হবে রাইট হ্যান্ড রুলে দেখো এই যে ফিঙ্গারটা আছে, ফার্স্ট ফিঙ্গারটা আছে, সেটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানকে ডিনোট করবে। তো ডান হাতের ফার্স্ট ফিঙ্গারকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানে নাও। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান কোন দিকে? এই বরাবর দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানে এই আঙ্গুলটাকে প্লেস করো। আচ্ছা, কন্ডাক্টরের যে মোশনের ডিরেকশান সেটা কোন দিকে নিয়েছি আমরা? এদিকে, মানে বেসিক্যালি কন্ডাক্টরের মোশনের ডিরেকশান হচ্ছে এদিকে। তাহলে এই দিকে মানে বুড়ো আঙুল যেটা আছে সেটাকে ডিনোট করবে। তাহলে এই বরাবর হয়ে গেল আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান, আর এই বরাবর হলো হচ্ছে আমার কি বলে কন্ডাক্টরের মোশনের ডিরেকশান। তো তাহলে এই যে ফিঙ্গারটা আছে সেটা কাকে ডিনোট করবে? কারেন্টের ডিরেকশানকে ডিনোট করবে। তাহলে এই ফিঙ্গারটার ডিরেকশান কোন দিকে? স্ক্রিন থেকে ওপরের দিকে। তো স্ক্রিন থেকে যদি ওপরের দিকে হয় তো তাকে আমরা কিভাবে ডিনোট করব? একটা ডট দিয়ে ডিনোট করব। ডট আর ক্রসের কনসেপ্ট তো তোমাদের শেখানো হয়েছিল। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটা ডট দিয়ে ডিনোট করব। তাহলে কি দেখলাম আমরা এখানটায়? যে যখন আমরা থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ে থ্রি ফেজ সাপ্লাই দিলাম, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, যেটা সিঙ্ক্রোনাস স্পিডে এয়ার গ্যাপে এদিকে রোটেট করছে। ইনিশিয়ালি তো রোটরটা স্থির অবস্থায় আছে, তো রোটরের একটা কন্ডাক্টরকে আমরা এরকমভাবে দেখিয়ে রেখেছি। এবার আমরা কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডিরেকশান নির্ণয় করতে চাই। তো কারেন্টের ডিরেকশান নির্ণয় করার জন্য আমাদেরকে কি অ্যাপ্লাই করতে হবে? ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল কী বলছে? যে ফার্স্ট ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানকে ডিনোট করে, থাম্ব যদি কন্ডাক্টরের মোশনকে ডিনোট করে, তাহলে মিডল ফিঙ্গার ডিনোট করবে কাকে? কারেন্টের ডিরেকশানকে। বাট এখানে আমার অ্যাপ্লাই করতে অসুবিধাটা কোথায়? যখন ইন্ডাকশান মোটরটা স্টার্ট হচ্ছে তখন তো তার স্পিড 0, মানে সেটা তো স্থির অবস্থায় আছে। তো এই অবস্থায় কন্ডাক্টরটা হচ্ছে গিয়ে স্থির অবস্থায় আছে। তাহলে কন্ডাক্টরের ওপর আমি রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করব কি করে? কারণ কন্ডাক্টর যদি স্থির অবস্থায় থাকে ওই পজিশানে, মানে যখন জাস্ট টেন্স টু মুভ করতে যাচ্ছে, তো তখন আমার তো ডিরেকশান আমি ডিনোট করতে পারছি না। তো তার জন্য আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটাকে অ্যাপ্লাই করছি, যে ম্যাগনেটিক ফিল্ড এদিকে এন স্পিডে গতিশীল আছে, মানে ম্যাগনেটিক ফিল্ড এদিকে যদি এন স্পিডে গতিশীল থাকে আর কন্ডাক্টর যদি স্থির অবস্থায় থাকে, সেটাকে আমি ঘুরিয়ে বলতে পারি কি? ম্যাগনেটিক ফিল্ড স্থির অবস্থায় আছে, কন্ডাক্টরটা উল্টো দিকে এন স্পিডে গতিশীল অবস্থায় আছে। এবারে আমরা যখন রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করছি তখন কি দেখছি? যে ম্যাগনেটিক ফিল্ড কন্ডাক্টরের উপরে দেখো কোন দিকে আছে? এই বরাবর আছে। তাহলে ফার্স্ট ফিঙ্গারকে আমি এই বরাবর নিয়ে নিলাম রাইট হ্যান্ডের। কন্ডাক্টরের যে মোশন সেটা কোন দিকে? এই ডিরেকশান বরাবর, মানে বেসিক্যালি এখানটা হচ্ছে এই ডিরেকশান। তো এই ডিরেকশান বরাবর আমি নিয়ে নিলাম হচ্ছে বুড়ো আঙুল বরাবর আমি মোশনকে দেখাচ্ছি। তাহলে এই যে মিডল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গার আছে সেটা কোন দিকে হলো? ওপরের দিকে হচ্ছে, মানে স্ক্রিন থেকে বাইরের দিকে। তো স্ক্রিন থেকে বাইরের দিকে যদি হয় তো তাহলে বেসিক্যালি আমাকে ডট দিয়ে ডিনোট করতে হবে, যার জন্য এখানটায় দেখো ডট দিয়ে দেখানো আছে। তাহলে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশানটাকে আমি এখানটায় আলাদা করে দেখিয়েছি, দেখো কন্ডাক্টরের মধ্যে ডট দিয়ে দেখানো আছে। তো কারেন্ট যখনই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হবে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। ম্যাগনেটিক ফিল্ড যদি প্রডিউস হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কী দিয়ে বোঝাবো? ম্যাগনেটিক ফ্লাক্স লাইন দিয়ে বোঝাবো। তো এখানে কারেন্টের এই যে ডিরেকশান ডট দিয়ে দেওয়া আছে, তার জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ডিরেকশান সেটাও এখানে দেখানো হয়েছে। ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ডিরেকশান কীভাবে হয় সেটা কিন্তু ইটেকের ক্লাসে বোঝানো হয়েছিল। যদি মনে না থাকে আমি সংক্ষেপে বলে দিই, যে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাও, ডান পাকের স্ক্রুকে কোন দিকে ঘোরাবে? এখানে কারেন্টটা কোন দিকে আসছে? স্ক্রিন থেকে ওপরের দিকে আসছে। তাহলে ডান পাকের স্ক্রুকে তুমি ঘোরালে এমনভাবে ঘোরাবে যাতে কারেন্টের ডিরেকশানে আসে, মানে ওপরের দিকে আসে। তো তখন ডান পাকের স্ক্রুয়ের যে মাথাটা আছে সেটা যেদিকে রোটেট করবে সেটাই হবে হচ্ছে গিয়ে ফ্লাক্স লাইনের ডিরেকশান। রিপিট করছি আমি আর একবার, যে একটা ধরো স্ক্রু আছে, সেই স্ক্রুটাকে তুমি রোটেট যদি করাও কারেন্টের ডিরেকশানে, স্ক্রুকে যদি কারেন্টের ডিরেকশানে রোটেট করাও তাহলে স্ক্রুয়ের মাথাটা যেদিকে ঘুরবে সেটাই হচ্ছে গিয়ে ফ্লাক্স লাইনের ডিরেকশান। এখানটায়
কারেন্টকে কী দিয়ে ডিনোট করা হয়েছে, ডট দিয়ে। তো কারেন্টের ডিরেকশান কোন দিকে, ওপরের দিকে। এবার একটা স্ক্রুকে কোন দিকে ঘোরালে ওপরের দিকে উঠে আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে। তাহলে এখানে ফ্লাক্স লাইনের ডিরেকশান হবে অ্যান্টি ক্লকওয়াইজ, যার জন্য দেখো ফ্লাক্স লাইনকে দেখানো আছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান দিয়ে। তাহলে এখানে এখন কতগুলো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, একটা হচ্ছে গিয়ে এয়ার গ্যাপে যে ম্যাগনেটিক ফিল্ডটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করছে, আর একটা হচ্ছে গিয়ে এই কন্ডাক্টরে কারেন্ট ফ্লোয়ের জন্য আর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছে। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড এখন আছে। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ডের যখন ইন্টারাকশান হবে তখন ফোর্স তৈরি হবে। এবার আমরা ফোর্সের ডিরেকশানটা নির্ণয় করব, আর ফোর্সের ডিরেকশান নির্ণয় করব কি দিয়ে, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে, যেটাকে আমরা মোটর রুলও বলে থাকি। তাহলে দেখো এখানে সেই জিনিসটাকেই দেখানো হয়েছে। অলরেডি আমরা তো এর আগের স্লাইডেই কারেন্ট পাঠিয়ে দিয়েছি, স্টেটার ওয়াইন্ডিংয়ে সাপ্লাই লাগিয়ে দিয়েছি। তো তার জন্য কি বলে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছে যেটা সিঙ্ক্রোনাস স্পিডে এয়ার গ্যাপে রোটেট করছে, সেটাকে আমরা ধরে নিয়েছিলাম ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করছিল, আর ওর যে স্পিড সেটাকে আমরা এনএস ধরে নিয়েছিলাম, ইন আরপিএম। কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের যে ডিরেকশান সেটাকেও আমরা দেখিয়ে নিয়েছি ডট দিয়ে, এর আগের স্লাইডেই আমরা দেখেছি কেন ডট হচ্ছে। তো এখন দুটো ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা হচ্ছে গিয়ে স্টেটারের থেকে মানে এয়ার গ্যাপে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে, আর একটা হচ্ছে গিয়ে কন্ডাক্টরে কারেন্টের জন্য আর একটা ম্যাগনেটিক ফিল্ড। বা জিনিসটাকে এভাবেও বলা যায়, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এয়ার গ্যাপে যে ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে, তো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টরকে রেখেছি, যে কন্ডাক্টরটা আবার কারেন্ট ক্যারি করছে। তাহলে অবভিয়াসলি ওই কন্ডাক্টরের উপর একটা ফোর্স তৈরি হবে। ফোর্সের ডিরেকশানকে আমরা নির্ণয় করব, কী দিয়ে নির্ণয় করব, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে। আচ্ছা, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল কী বলছে, যে বাঁ হাতের তিনটে আঙুল কোনটা, ফার্স্ট ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর থাম্ব, এই তিনটেকে যদি আমরা পরস্পরের সঙ্গে সমকোণে রাখি, তাহলে যদি এই ফার্স্ট ফিঙ্গারটা যদি ফ্লাক্সের ডিরেকশানকে দেখায়, মিডল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গার যেটা, সেটা যদি কারেন্টের ডিরেকশানকে দেখায়, তাহলে বুড়ো আঙুল বা থাম্ব কাকে দেখাবে, কন্ডাক্টরের মোশনের ডিরেকশানকে দেখাবে। তো দেখো এখানে কন্ডাক্টরের উপর ফ্লাক্সের ডিরেকশান কোন দিকে, ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশান এই দিকে। তাহলে এই বরাবর আমরা এই বরাবর কি করব, বাঁ হাতে ফার্স্ট ফিঙ্গারকে রাখবো। দেখো এই বরাবর বাঁ হাতের ফার্স্ট ফিঙ্গারকে আমি রেখেছি। আচ্ছা, তারপরে কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডিরেকশান কোন দিকে দেখানো আছে, ডট দিয়ে দেখানো আছে, মানে ওপরের দিকে। আর এই যে কারেন্টের ডিরেকশান এটাকে কে ডিনোট করবে, মিডল ফিঙ্গার। দেখো কারেন্টের ডিরেকশানকে আমি মিডল ফিঙ্গার দিয়ে উপরের দিকেই রেখেছি। তাহলে কারেন্টের ডিরেকশান হয়ে গেল। বুড়ো আঙুল কোন দিকে আছে, তাহলে এই বরাবর আছে, তাহলে ফোর্সের ডিরেকশান হবে এই বরাবর। তার মানে বেসিক্যালি কন্ডাক্টরটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে এই বরাবর। তাহলে এই বরাবর যদি কন্ডাক্টর ফোর্স এক্সপিরিয়েন্স করে, তাহলে রোটরটা কী হবে, এদিকে ঘুরতে শুরু করবে। এবার দেখো ম্যাগনেটিক ফিল্ড যেটা ছিল সেটাও ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরছিল, যে ফোর্সটা এখানটায় প্রডিউস হলো তার জন্য রোটরটা যেদিকে ঘুরছে সেটাও দেখো ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরছে। তাহলে এখনও অবধি যেটা আমরা বুঝতে পারলাম যে রোটরের ডিরেকশান রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানেই সবসময় হবে। মানে এখানে আমরা শুরুতে কি ধরে নিয়েছিলাম, যে একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ে যখন আমরা সাপ্লাই দিয়েছিলাম, থ্রি ফেজ সাপ্লাই প্রোভাইড করেছিলাম, তখন এয়ার গ্যাপে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছিল। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ধরে নিয়েছিলাম শুরুতেই ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরছে। তাহলে অবশ্যই ওর যে রোটর আছে সেটাও কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশানেই ঘুরবে। তাহলে আমরা বেসিক্যালি কী করলাম, প্রথমে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে রোটরের কন্ডাক্টরে কারেন্টের ডিরেকশান নির্ণয় করলাম। তারপরে আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে মোটরের যে রোটরটা আছে তার রোটেশনের ডিরেকশানকে নির্ণয় করলাম। তাহলে এটা গেল হচ্ছে গিয়ে একটা মেথডে আমরা দেখালাম যে ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনের ডিরেকশান যেদিকে, রোটরের রোটেশনও কিন্তু সেদিকেই হবে। আমরা যদি শুরুতেই ধরে নিতাম যে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে সেক্ষেত্রে রোটরও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানেই ঘুরতো। তাহলে এটা গেল একটা মেথড। সেকেন্ড মেথড দিয়ে কীভাবে বলা যেতে পারে সেটা আমরা দেখব। সেকেন্ড মেথডটা বেসিক্যালি হচ্ছে আমি লেঞ্জের ল অ্যাপ্লাই করে দেখবো। আচ্ছা, এখানে এটা আমি লিখে দিই, এটা হচ্ছে কেস 2, এটা হচ্ছে কেস 2। এর আগেরটা ছিল কেস 1, মেথড 1-এর কেস 1 ছিল হচ্ছে কি এটা ফার্স্ট কেস, আর এটা হচ্ছে কি সেকেন্ড কেস। আর এটা হচ্ছে কি আমার আর একটা মেথড যেটাকে আমি লেঞ্জের ল দিয়ে এক্সপ্লেন করব। দেখো লেঞ্জের ল কি বলছিল, যে ইনডিউসড ইএমএফের পোলারিটি বা একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইনডিউসড ইএমএফের জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়।
তো এখানে যে রোটর আছে, রোটরের মধ্যে কন্ডাক্টর আছে, তো সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এবার একটা জিনিস ভাবো, রোটরের কন্ডাক্টরে যে কারেন্ট ফ্লো হচ্ছে, সাপোজ আমি সেটাকে I2 দিয়ে ডিনোট করলাম। রোটরের কন্ডাক্টরে যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্ট ফ্লো হওয়ার রিজন কি? রিজন হচ্ছে গিয়ে রোটরের কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড হয়েছে। এবার একটা জিনিস ভাবো, রোটরের কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড কেন হলো? ইএমএফ ইনডিউসড হয়েছে কারণ ফ্লাক্সের চেঞ্জ হয়েছে। কারণ হচ্ছে গিয়ে ফ্লাক্সের চেঞ্জ হয়েছে। এক মিনিট, ফ্লাক্সের চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই ফ্লাক্সের চেঞ্জটা কেন হলো? ফ্লাক্সের চেঞ্জ হয়েছে আমার কি বলে রিলেটিভ স্পিডের জন্য। কার রিলেটিভ স্পিড সেটা আমি আর লিখছি না, মুখে বলে দিচ্ছি, সেটা তোমরা ভালোভাবেই জানো যে সিঙ্ক্রোনাসলি রোটেটিং যে ম্যাগনেটিক ফিল্ড আছে আর রোটর, এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে আর রোটর যেটা আছে, এদের স্পিডের মানে এদের যে রিলেটিভ স্পিড বা ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে রোটরের যে স্পিড, সেটার জন্য কি বলে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি কি বললাম, রোটরে যে কারেন্টটা তৈরি হয়েছে সেটা কেন তৈরি হয়েছে? অবভিয়াস, কারেন্ট কেন ফ্লো করে? সার্কিট ক্লোজ সার্কিট হতে হবে আর সার্কিটে ইএমএফ থাকতে হবে। তো রোটরে কারেন্ট ফ্লো হচ্ছে, রোটরে তো আমি কোনো সাপ্লাই দিইনি, তা সত্ত্বেও রোটরে কারেন্ট ফ্লো হচ্ছে। সাপ্লাই আমি তো দিয়েছিলাম স্টেটারে, তা সত্ত্বেও রোটরে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বেসিক্যালি রোটরে কারেন্ট যে ফ্লো হলো তার কারণ কি? রোটরে একটা ইএমএফ ইনডিউসড হয়েছিল। রোটরে ইএমএফ কেন ইনডিউসড হলো? ফ্যারাডের ফার্স্ট ল, ফ্লাক্সের চেঞ্জ হতে হবে। তাহলে তাহলে আর এই ফ্লাক্সের চেঞ্জটা কেন হলো? রিলেটিভ স্পিডের জন্য। রিলেটিভ স্পিডের জন্য। তাহলে এটাকে আমি একদম শর্টে যেটা বলতে পারি যে কারেন্ট সৃষ্টি হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে এই রিলেটিভ স্পিড, এয়ার গ্যাপে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটর এই দুটোর যে স্পিড, তাদের যে রিলেটিভ স্পিড, এয়ার গ্যাপে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটরের স্পিড, এদের রিলেটিভ স্পিড যেটা, সেটার জন্যই কারেন্টটা তৈরি হয়েছে। তাহলে লেঞ্জের ল কী বলছে? এই যে কারেন্টটা তৈরি হয়েছে, এর কারেন্টটার ডিরেকশান এমন হবে যাতে ও নিজের সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। তো কারেন্টের ডিরেকশান তাহলে এমন হবে যাতে ও এই রিলেটিভ স্পিডকে কমানোর চেষ্টা করবে। রিলেটিভ স্পিড যত কমবে কারেন্টও তত কমবে। তাহলে কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও রিলেটিভ স্পিডকে কমানোর কমে আর কি। তাহলে মোট কথা আমি এখান থেকে এটুকু বুঝতে পারছি যে 3 ফেজ ইন্ডাকশন মোটরের রোটেশনের ডিরেকশান এমন হবে যাতে ও নিজের রিলেটিভ স্পিডকে কমানোর চেষ্টা করে। এবার একটা জিনিস খেয়াল করো, সাপোজ এটা একটা বাস, এটা বাস এ ধরে নাও, যার স্পিড সাপোজ আমি নিলাম VA, আর এটা আর একটা বাস, এর যে ভেলোসিটি সেটা নিলাম আমি VB। অবভিয়াসলি ভেলোসিটির কথা বলছি, তাহলে একটা তার ডিরেকশান থাকবে। তো ধরলাম এটা এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, দুটোই একই ডিরেকশানে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হবে? দুটো একই ডিরেকশানে যাচ্ছে, তাহলে প্রথমটার রেসপেক্টে দ্বিতীয়টার রিলেটিভ স্পিড কী হবে? VA মাইনাস VB, দুটো যেহেতু একই ডিরেকশানে যাচ্ছে। এবার ধরো এটা হচ্ছে কি আমার এ বাসটা, আর এটা হচ্ছে আমার বি বাসটা। এ বাসের স্পিড ধরে নাও VA, বি বাসের স্পিড ধরে নাও VB। এক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হবে? VA প্লাস VB। আচ্ছা, তাহলে এখানে এ সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে, এটাকে ধরলাম NS, রোটরের স্পিড ধরলাম আমি হচ্ছে NR। তাহলে রোটর যদি ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ঘুরছে সেদিকে যদি ঘোরে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? NS মাইনাস NR। এটা একটা কেস। যদি এই রোটরটা ম্যাগনেটিক ফিল্ড যেদিকে রোটেট করছে তার উল্টো দিকে ঘোরে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? NS প্লাস NR। এখানে এবার কি বললাম আমি? কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও রিলেটিভ স্পিডকে কমাতে পারে। তো এই দুটো এক্সপ্রেশান থেকে দেখো তো, এটা একটা এক্সপ্রেশান, এটা একটা এক্সপ্রেশান, কোন এক্সপ্রেশানে রোটরের স্পিড বাড়লে রিলেটিভ স্পিড কমবে? দেখো এখানে এই এক্সপ্রেশানে রোটরের স্পিড যদি বাড়ে রিলেটিভ স্পিড বেড়ে যাবে, আর এই এক্সপ্রেশানে রোটরের স্পিড যদি বাড়ে, NR যদি বেড়ে যায়, তাহলে রিলেটিভ স্পিড কমে যাবে। আর এটাই তো আমি চাইছি, মানে লেঞ্জের ল তো সেটাই বলছে যে কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও নিজের রিলেটিভ স্পিডকে কমাতে পারে। তাহলে মোট কথা, যদি
ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান আর রোটরের ডিরেকশান একই দিকে হয়, সেক্ষেত্রে আমার রিলেটিভ স্পিড আসছে এনএস মাইনাস এনআর। একমাত্র এই এক্সপ্রেশনেই এনআরের ভ্যালু যদি বাড়তে থাকে তাহলে এনএস মাইনাস এনআর মানে রিলেটিভ স্পিড মানে কমবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড সেদিকেই রোটরের রোটেশনের ডিরেকশান সেদিকেই হবে যেদিকে ম্যাগনেটিক ফিল্ডের মানে সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনের ডিরেকশান। তো ম্যাগনেটিক ফিল্ড যেদিকে রোটেট করবে, মোটরের যে রোটরটা আছে বা মোটর যাই বলো না কেন, দুটোর ডিরেকশান অফ রোটেশন কিন্তু সেম হবে। তাহলে এই জিনিসটাকে আমি যদি আবার রিপিট করে আর একবার বলার চেষ্টা করি, তাহলে একবার দেখে নাও ফাইনালি যে একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের রোটেশনের ডিরেকশান কোন দিকে হবে সেটা আমি লেঞ্জের ল দিয়ে এক্সপ্লেন করছি। তো রোটরের যে কারেন্ট সেটাকে ধরলাম আমি I2। রোটরে কেন কারেন্ট ফ্লো হচ্ছে? কারণ রোটরে ইএমএফ ইনডিউসড হয়েছে বলে। রোটরে ইএমএফ ইনডিউসড কেন হয়েছে? ফ্লাক্সের চেঞ্জ হয়েছে বলে। তো ফ্লাক্সের চেঞ্জ হয়েছে কেন? রিলেটিভ স্পিডের জন্য। রিলেটিভ স্পিডের জন্য চেঞ্জ হয়েছে। তো লেঞ্জের ল কী বলছে? কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। তো অবভিয়াসলি কারেন্টকে এখানে তৈরি করলো কে? এই রিলেটিভ স্পিডটা তৈরি করেছে। তাহলে কারেন্টের ডিরেকশান এমন হবে যাতেও এই রিলেটিভ স্পিডকে কমাতে পারে। এবার আমি দুটো সিচুয়েশান নিচ্ছি। দুটো সিচুয়েশান কী কী নিচ্ছি চলো এখানটা আমি এবার এটা মুছে দিই। দুটো সিচুয়েশান নিচ্ছি আমি। ম্যাগনেটিক ফিল্ডের যে সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডকে ধরলাম এনএস আর রোটরের স্পিডকে ধরলাম এনআর। এনএস আর এনআরের ডিরেকশান যদি একই দিকে হয় তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হবে? এনএস মাইনাস এনআর। আর এরা যদি একে অপরের অপোজিট দিকে ঘোরে তাহলে কী হবে রিলেটিভ স্পিড? এনএস প্লাস এনআর। এবার একটা জিনিস দেখো, ওখানে বললাম কি যে কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে রিলেটিভ স্পিডকেও কমাতে পারে অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল। এই দুটো এক্সপ্রেশনে দেখো এনআর যদি বাড়ে তাহলে রিলেটিভ স্পিড কোথায় কমবে? এনআর যদি বাড়ে দেখো এনএস মাইনাস এনআরের ভ্যালু কিন্তু কমবে, মানে এখানে রিলেটিভ স্পিড কমবে। রিলেটিভ স্পিড যেটা আছে সেটা কিন্তু কমবে। আর এখানে এক্ষেত্রে যদি এনআর বাড়ে তাহলে কি হবে? রিলেটিভ স্পিড বাড়বে। বাট লেঞ্জের ল কী বলছে? অ্যাকর্ডিং টু লেঞ্জের ল কারেন্টের ডিরেকশান এমন হবে রিলেটিভ স্পিড যাতে কমে। বাট এখানে তো আমার বেড়ে যাচ্ছে, তাহলে এটা পসিবল নয়। তাহলে এটা হবে এটা মানে, আর এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী নিয়ে ধরে নিয়েছিলাম যে এনএস আর এনআর হচ্ছে গিয়ে সেম ডিরেকশানে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের যেদিকে ডিরেকশান রোটরের রোটেশনের ডিরেকশানও সেদিকেই হবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে কি বলে যে রোটরটা আছে তার রোটেশনের ডিরেকশান কী হবে সেটা বের করার একটা পদ্ধতি। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস বলো যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের রোটর কি সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে পারে না পারে না? এটাও একটা কোশ্চেন হয়, এটা ভাইভাতেও কোশ্চেন হয়, সেমিস্টারেও কোশ্চেন হয়। তো যেহেতু আমরা সায়েন্স নিয়ে পড়ছি আমাদের কাজ কি? কিছু যদি না জেনে থাকি ধরে নেব কিছু একটা। তো আমি ধরে নিচ্ছি যে রোটর যেটা আছে সেটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে পারে। তাহলে রোটরের স্পিড এনআর, সেটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে পারে আমি ধরে নিলাম। এবার যদি আমি এটা প্রুফ করতে পারি তাহলে ঠিক আছে, আর যদি প্রুফ করতে না পারি তাহলে জানবো আমরা যেটা ধরে নিয়েছি সেটা ভুল, সম্ভব না। তাহলে এনআর ইকুয়ালস টু এনএস যদি হয় রিলেটিভ স্পিড কত হবে? রোটরের স্পিড উইথ রেসপেক্ট টু সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এনএস মাইনাস এনআর। এনএস মাইনাস এনআর মানে তো আমরা এনএস ধরে নিয়েছি এখানে, তাহলে কত হলো? 0। তার মানে রোটরের স্পিড, এই যে রোটরের স্পিড আর এই যে ম্যাগনেটিক ফিল্ডের স্পিড দুটোই সেম, দুটোই একই দিকে ঘুরছে, আবার দুটোই সেম। এবার একটা জিনিস ভালো করে ভাবো তো, এক মিনিট। সাপোজ এটা একটা বাস, এটা আর একটা বাস।
এই বাসটাও এদিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, এই বাসটাও এদিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, দুটো একই দিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে এই বাসে যে প্যাসেঞ্জারটা বসে আছে সেই আর একটা বাসের প্যাসেঞ্জারকে কী অবস্থায় দেখবে? স্থির অবস্থায় দেখবে। কেন? কারণ তাদের রিলেটিভ স্পিড হচ্ছে যে জিরো। তাহলে এখানেও তো তাই। এটা হচ্ছে কি আমার স্টেটারের ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশান, আর এটা হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ড, রোটরের রোটেশনের ডিরেকশান। দুটোই একই স্পিডে ঘুরছে, একই দিকে, দুটোই একই স্পিডে ঘুরছে। তাহলে রোটরে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সে ম্যাগনেটিক ফিল্ডকে কী অবস্থায় দেখবে? স্থির অবস্থায় দেখবে, দুটোই তো একই স্পিডে একই ডিরেকশানে ঘুরছে। তো রোটরে দাঁড়িয়ে থেকে যদি স্টেটারের যে ম্যাগনেটিক ফিল্ড তাকে যদি স্থির অবস্থায় দেখে, তার মানে কি ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না। তাহলে রিলেটিভ স্পিড জিরো হয়ে যাওয়া মানে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না, ডিফাই হয়ে গেল জিরো। ডিফাই জিরো মানে ডিফাই বাই ডিটি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে জিরো। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যদি জিরো হয় তাহলে ইনডিউসড ইএমএফও জিরো হবে। ইনডিউসড ইএমএফ যদি জিরো হয়, রোটর সার্কিটের যে কারেন্ট সেটাও জিরো হবে। রোটর সার্কিটের কারেন্ট যদি জিরো হয় তাহলে রোটরের জন্য আর কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। তাহলে টোটাল এখন কতগুলো ম্যাগনেটিক ফিল্ড আছে? দুটো ম্যাগনেটিক ফিল্ড আছে। স্টেটরে তুমি সাপ্লাই দিয়েছো, তার ম্যাগনেটিক ফিল্ড আছে, বাট রোটরের কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। বাট ফোর্স বা টর্ক তৈরি হওয়ার জন্য দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশানের দরকার। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড তো আর নাই, তাহলে সেক্ষেত্রে মোটর আর ঘুরতে পারবে না। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা ভুল। থ্রি ফেজ ইন্ডাকশান মোটর কখনো সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতেই পারে না। আমি রিপিট করছি টোটাল জিনিসটা একবার, জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যে যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম যে মোটরের রোটরটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে পারে, তো সিঙ্ক্রোনাস স্পিডে যদি রোটর ঘোরে রিলেটিভ স্পিড কত হবে? স্টেটারের যে সিঙ্ক্রোনাসলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটরের যে স্পিড, তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত হবে? জিরো হবে। তাহলে রিলেটিভ স্পিড যদি জিরো হয় তাহলে ফ্লাক্সের চেঞ্জ কত হবে? জিরো, মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কত? জিরো। তাহলে রোটরে ইনডিউসড ইএমএফ কত? জিরো। তাহলে রোটরের কারেন্ট কত? জিরো। রোটরের কারেন্ট জিরো মানে রোটরের কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে স্টেটরে সাপ্লাই দেওয়ার জন্য, বাট রোটরের ম্যাগনেটিক ফিল্ড নাই। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান হবে না। ম্যাগনেটিক ফিল্ডের যদি ইন্টারাকশান না হয় তাহলে ফোর্স বা টর্ক তৈরি হবে না। আর ফোর্স বা টর্ক যদি তৈরি না হয় তাহলে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর রোটেট করতে পারবে না। তো তাহলে একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর কখনো সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করতে পারে না। যেহেতু থ্রি ফেজ ইন্ডাকশান মোটর সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করতে পারে না, তার জন্য আমরা একে অ্যাসিঙ্ক্রোনাস মোটর বলবো। তার জন্যই একে আমরা অ্যাসিঙ্ক্রোনাস মোটর বলবো। এর আগের লেকচারে বারবার একটা কথা বলেছিলাম যে অ্যাসিঙ্ক্রোনাস মোটর বলা হয় বা থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনকে অ্যাসিঙ্ক্রোনাস মেশিন বলা হয়, সেটা বলেছিলাম, এই লেকচারে এক্সপ্লেন করব। তো এটাই হচ্ছে তার এক্সপ্লেনেশন। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো যে আমাকে বলবে যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, সাপোজ মোটরের যে রোটরটা আছে সেটা ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরছে। আমি যদি রোটরটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘোরাতে চাই তাহলে কি করতে হবে সেটা আমাকে জানাবে। আমি পরের লেকচারে এক্সপ্লেন করে দেবো, বাট নিজে ভেবে একটু বলার চেষ্টা করবে।